আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। আমার চাপা ফুল গল্পের 6 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। দোলন কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। দোলনের খালামণি পিঠে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করছে, কিরে কি হয়েছে, কাঁদছিস কেন? কিরে উত্তর দিচ্ছিস না কেন দলি? কি হয়েছে খালামণিকে বল মা। কেউ কি কিছু বলেছে? সুমন কিছু বলেছে তোকে? দোলন বলল না খালামণি। দোলনের খালামণি জিজ্ঞেস করলো, তাহলে কি হয়েছে মা, বল আমাকে। দোলন বলল, কিছু হয়নি খালামণি। তারপর নিজের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে বলে, ওই মনটা একটু খারাপ ছিল, এখন ঠিক আছি, টেনশন নিও না। তুমি তো জানোই হুটহাট করেই আমার মনটা এমন হয়ে যায়। দোলনের খালামণি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। টেনশনে পড়ে গিয়েছিল এই ভেবে যে কি হয়েছে মেয়েটার। টেনশনে ভুলেই গিয়েছিল মাঝে মধ্যে দোলন এরকম পাগলামি করে থাকে। দোলনের মাথায় আদরে পরে সে হাত বুলিয়ে বলে, আমার পাগলি মেয়ে, খেতে আয়। দোলন বলল, আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর দোলনের খালামণি বলল, আচ্ছা, বলেই তিনিও বের হয়ে যান। দোলন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিছানার দিকে তাকিয়ে দেখে তার ফোনে রিং হচ্ছে। আশার কল দিচ্ছে। সাইলেন্ট থাকার কারণে মামনি বোঝেনি। দোলন ফোনটা হাতে নিয়ে তারপর তাকিয়ে থাকে কিছু সময়। তারপর ফোনটা হাতে নিয়ে সুইচ অফ করে দেয়। ধরবে না সে এই বাজে লোকের ফোন। এত বড় অন্যায় করে এখন আদিক খাতা দেখিয়ে কল করা হচ্ছে। দোলন মুখ বাঁকিয়ে ওয়াশরুমে চলে যায়। আশারের সাথে দোলন প্রায় 15 দিন ধরে কথা বলে না। দোলনই বলে না, আশার অনেক কষ্ট করে অনেকভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। সেই যে প্রপোজ করার দিন কথা হয়েছিল বাইকে, তারপর থেকে আর কথা হয়নি। আশার যতবারই কল দিয়েছে, কথা বলতে চেয়েছে, দোলন ততবারই সুন্দর করে এড়িয়ে গেছে। কল দিলে রিসিভ করে না, যদিও বা মাঝে মধ্যে রিসিভ করে, কিন্তু কোনো রেসপন্স করে না, চুপচাপ হয়ে থাকে। এই কয়েকদিনের ভিতরে দোলনের বাড়ির সামনে কয়েকশো বার এসেছে আশার। ভিতরে প্রবেশ করতে না পেরে তাই বাড়ির সামনে ঘুরঘুর করে। এর মধ্যে দোলনের খালামণির চোখে 3 বার ধরা খেয়েছে। উনি তো আর জানতেন না যে আশার আর দোলনের মধ্যে কিছু চলছে। দোলনের খালামণি আরো জোর করে বাড়িতে নিয়ে এসেছে। তারপর রান্না বান্না করে খাইয়ে আপ্যায়ন করেছে। আশার অনেক আশা নিয়ে এসেছে, হয়তো এবার দেখা হবে, ম্যাডামের রাগ ভাঙাতে পারবে। কিন্তু কিসের কি? দোলন সেই যে দরজা বন্ধ করে রুমের ভিতরে বসেছিল, কিন্তু দরজা আর খোলেনি। দোলনের খালামণি অনেকবার চেষ্টা করেছে, অনেকবার ডেকেছে, কিন্তু খুলতে পারেনি। আশার দীর্ঘশ্বাস ছেড়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। এর মধ্যে অনেক দিন কেটে যায়, শেষ রক্ষা আর হয় না। দোলনের খালামণির কাছে একদিন ধরা খেয়ে যায় আশার। প্রতিদিনের মতো আজও এসেছিল দোলনের রাগ ভাঙাতে, কিন্তু দোলন বের হয় না দেখে আশার এবার অন্য পদ্ধতি অবলম্বন করে। দোলনের রুম কোনটা এতদিনে জানা হয়ে গেছে তার, তাই বিল্ডিং এর পিছনের দিকে চলে যায়। ওই দিকে গিয়ে দোলনের রুমের বরাবর একটা জানালা দেখতে পায়, কিন্তু জানালাটা বন্ধ দেখা পায়। আশার এদিক ওইদিক খুঁজে একটা ইটের টুকরা পায়। ইটের টুকরো দিয়ে 2 বার জানালায় ঢিল মারে। 2 বার মারার পরও খোলে না। আশার মনে মনে ভেবে বলে, আর একবার মারবো, যদি না খোলে তাহলে ডিরেক্ট বাড়িতে ঢুকে যাব, দরকার পড়লে দোলনের খালামণিকে সবকিছু বলবে। এরকম লোকচুরি আর মোটেও ভালো লাগছে না আশারের কাছে। মানছে সে রাগের মাথায় একটা ভুল করেছে, তাই বলে এরকম করবে? এই মেয়েকে কে বোঝাবে? আশার এইসব ভেবে দোলনের জানলায় আরেকবার ঢিল মারে। বরাবর এরকম শব্দে দোলন ভ্রু কোঁচকায়। প্রথমে ভেবেছিল হয়তো কোনো কিছু শব্দে এরকম হচ্ছে, কিন্তু কেউ যে ইচ্ছা করে ঢিল মারছে তা এখন বুঝতে পেরেছে। কত বড় সাহস দোলনের রুমের জানালায় ঢিল ছুঁড়ে মারা। আজ তো খবরে আছে। দোলন রাগে ফুঁসতে ফুঁসতে জানালা খোলে, বাইরের দিকে দৃষ্টি দেয়। জানালার বাইরে বরাবরই তাকিয়ে দেখে আশার দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আশার দোলনকে দেখে একটা হাসি দেয়। দোলন চোখ মুখ কুঁচকে ফেলে। জানালা বন্ধ করতে গেলে বলে, খবরদার চাপা ফুল, একদম জানালা বন্ধ করবে না। আশারের এরকম জোরে জোরে কথা বলা দেখে চোখ বড় বড় করে তাকায় দোলন। আশার তোয়াক্কা না করে বলে, যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। দোলন শুকনো একটা ঢুক গেলে, এই ছেলেটা কি পাগল হয়ে গেছে নাকি? লোকজন কি ভাববে? দোলন কিছু বলতেও পারছে না এখন। এখান থেকে কেউ যদি দেখে ফেলে তাহলে মান সম্মান সব শেষ। বদনাম হতে বেশি সময় লাগবে না, এমনিতেই মানুষের কিছু পেলেই হলো। তিলকে তাল বানাতে বেশি সময় লাগে না। দোলন কি করবে ভেবে পাচ্ছে না। তারপর মাথায় ঢোকে মোবাইলের কথা। তাড়াতাড়ি আশারকে একটা মেসেজ দেয়। আশার ফোন পকেটে ছিল, সাইলেন্ট করা ছিল, তাই সে বুঝতে পারেনি। দোলন মেসেজ দেয়। দোলন চোখের ইশারায় বোঝায় ফোন দেখতে। ইশারা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তারপর জিজ্ঞেস করে, কি বলছো? দোলনের ইচ্ছা করছে দেয়ালের সাথে মাথা ঠোকরাতে। এই লোকটা এমন করে চিল্লাচ্ছে কেন? হাতের ফোন দেখিয়ে বলে ফোন দেখতে। আশার এবার বুঝতে পারে। পকেট থেকে ফোন বের করে দেখে দোলনের মেসেজ। পাগল হয়ে গিয়েছেন? লোকজন দেখতে পারলে কি হবে? আমার বদনাম করতে চাইছেন আপনি? আশার বলল, আমার সাথে এরকম কেন করছো? সরি বলার সুযোগ তো দিবে নাকি? দোলন বলল, এখন এখান থেকে যান। আশার বলল, সরি চাপা ফুল। দোলন বলল, ওকে।
আশার বলল সরি অ্যাকসেপ্ট করেছো। দোলন জানে এই লোকটাকে এখন এইখান থেকে সরানো মুশকিল, যদি না তার কথা শোনে। তাই দীর্ঘ একটা শ্বাস ছেড়ে তারপর উত্তর দেয় হ্যাঁ। আশার বলল মনে হচ্ছে করনি। দোলন বলল করেছি। আশার বলল করনি চাপা ফুল। দোলন বলল আপনি বেশি জানেন নাকি? বললাম তো করেছি। আশার বলল তাহলে এখনো আপনি আপনি করছো কেন? দোলন দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। খুব হাসি পাচ্ছে তার। পাগল লোক একটা এইসব সামান্য বিষয় খেয়াল করেছে। দোলন ঠোঁট কামড়ে হাসি আটকে মেসেজ দেয় এখন এখান থেকে যান। যদি না যান তাহলে কিন্তু এখন সিরিয়াস লেভেলের রাগ করব, তখন কিন্তু কোনোভাবেই আর ভাঙাতে পারবেন না, বলে দিলাম। আশার বলল এই না না, রাগ করো না চাপা ফুল, এমনিতেই রাগ করে আমার যে অবস্থা হয়েছে, আবার যদি সিরিয়াস লেভেলের রাগ করো তাহলে আশার শেষ। দোলন বলল বুঝতে পেরেছেন, এবার এখান থেকে যান, পরে কথা বলবো আপনার সাথে। আশার বলল আচ্ছা। আশার এবার দোলনের দিকে তাকিয়ে নিজের কানে হাত দিয়ে মুখটা কাঁদো কাঁদো ভঙ্গিত করে বলে আবারও সরি। তারপর দোলনের দিকে একটা ফ্লাইং কিস ছড়ে মারে। দোলন আশারের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে জানালা বন্ধ করে দেয়। জানালা বন্ধ করে দোলন হাসিতে লুটিয়ে পড়ে। আশার মুখটা দেখার মতো ছিল। আশার একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মুচকি এসে মাথা চুলকাতে চুলকাতে বলে অবশেষে ম্যাডামের রাগ ভাঙাতে পেরেছে। মেয়ে মানুষের রাগ ভাঙানো যুদ্ধের চেয়েও কম কিছু নয়, এর থেকে মনে হয় অন্য সবকিছুই সহজ। বাপরে বাপ। আশার দোলনের জানলার দিকে তাকিয়ে তারপর পিছনে ফিরে কয়েক কদম দিতেই থমকে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে দোলনের খালামণি। আশার শুকনো ঢুক গিলে মনে মনে বলে তু তো গেয়া আশার আহমেদ। আশার ভাবছে তিনি কি সবকিছু দেখেছে নাকি? না দেখে থাকলে বেঁচে গেল, আর যদি দেখে থাকে বা শুনে থাকে তাহলে কি বলে সামলাবে? আশারের ভাবনার মাঝে দোলনের খালামণি সামনে এসে দাঁড়ায়। আশার বলল ইয়ে মানে আন্টি। হাত উঠিয়ে আশারকে কিছু বলার থেকে থামিয়ে দেন তিনি। তারপর আশারের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ওনার মুখের ভঙ্গি দেখে আশার বুঝতে পেরেছে সবকিছুই দেখেছেন তিনি। আশার আর কোনো কথা বাড়ায় না, দেখা যাক কোথায় নিয়ে যায় তাকে। বর্তমানে আশার আর দোলনের খালামণি একটা ক্যাফেটেরিয়ায় বসে আছে। আশার কিছু বলছে না, চুপচাপ একদম এদিক সেদিক তাকাচ্ছে। খালামণি বলল আমি যা ভাবছি তা কি ঠিক? আশার বলল কোন বিষয়ে? ভাবলেছিন ভাবে আশার জিজ্ঞেস করলো। খালামণি বলল তোমার আর দোলনের। আশার বলল আমি জানি না আপনি কি ভাবছেন, তবে আমি যা ভাবছি আপনিও যদি তাই ভেবে থাকেন তাহলে বলবো হ্যাঁ। খালামণি বলল আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম আশার। আশার বলল আমি এখনো ভালো ছেলেই আছি আন্টি, তবে আপনার ভাবার ধারণাটা এই মুহূর্তে একটু পাল্টে গেছে এই আর কি। দোলনের খালামণি বলল তুমি জানো আমি দোলনের কি হই? আশার বলল এটা আবার কেমন প্রশ্ন? আপনি দোলনের মা। খালামণি বলল তার মানে এখনোই কিছু জানো না? আমি দোলনের মা হই না, আমি দোলনের খালামণি হই। দোলন আমার বোনের মেয়ে। দোলনের বাবা মা কেউই বেঁচে নেই। বর্তমানে আমি ওর আপনজন আর গার্জিয়ান। ও একটা এতিম মেয়ে। তুমি নিশ্চয় চাইবে না এমন কাউকে নিজের লাইফের সাথে জড়াতে। ওর থেকে আরো ভালো মেয়ে পাবে তুমি। সব দিক দিয়ে তুমি পারফেক্ট। আমার জানা মতে তুমি সব দিক দিয়েই পারফেক্ট। তাহলে দোলনের মতো একটা মেয়েকে কেন নিজের মূল্যবান জীবনের সাথে জড়াতে চাইছ? আশার বলল প্রথমত হ্যাঁ আমি এই বিষয়টা জানতাম না। না মানে দোলন সময় সুযোগ করে সবকিছু আমাকে বলতো, সেটা আমি জানতাম। আর বললেন না দোলন এতিম, আমার মনে হয় আপনি ভুল বললেন। আপনার মতো একটা মা থাকতে ও কখনো এতিম হতে পারে না। হ্যাঁ হয়তো আমি চাইলে আমি দোলনের থেকে বেটার কাউকে আমার জীবনের সাথে জড়াতে পারি, কিন্তু আমি সেটা চাই না, কারণ দোলন আমার কাছে বেস্ট। এসব বিষয়ের জন্য আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে না। আমরা একে অপরকে ভালোবাসি, এটাই এনাফ আমাদের জন্য। আমরা চাই আপনারা গার্জিয়ান যেন হাসি মুখে আমাদেরকে মেনে নেন, আর আপনারা যেন আমাদের জন্য মন ভরে দোয়া করে দেন। এক নাগারে সবগুলো কথা বলে থামে আশার। টেবিলে থাকা পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানি পান করে। একজোরে নিঃশ্বাস ছাড়ে, তারপর দোলনের খালামণির দিকে তাকিয়ে আছে। কেমন গম্ভীর মুখ করে বসে আছে। ওনার মতিগতি কিছুই বুঝছে না আশার। সামনাসামনি ভাবলি সিন দেখালেও ভিতরে ভিতরে খুব চিন্তা হচ্ছে। এখন সামনে কি হবে এটাই ভাবাচ্ছে আশারকে। অনেক সময় পার হয়ে যায় নীরবতায়। আশারকে অবাক করে দিয়ে দোলনের খালামণি হাসি মুখে আশারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে সুখী হও বাবা তোমরা। আমার দক্ষিণী মেয়েটাকে তুমি কোনোদিনও কষ্ট দিও না। মেয়েটা বড্ড ভালোবাসার কাঙাল। খুব সুখী হও তোমরা, দোয়া করি আমি। আশার স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বড় একটা বিপদ মনে হলো কেটে গেছে। আশার রাতে বাড়িতে ঢোকার সাথে সাথেই তার হাতে একটা খাম ধরিয়ে দেয় বাড়ির কাজের মেয়ে সোমা। আশার ব্রুকোজকে খামটা খুলে নেয়। কাগজটা চোখের সামনে ধরতে চোখ জোড়া যেন একদম উজ্জ্বল হয়ে যায়। জোরে চিল্লিয়ে চিল্লিয়ে তার বাবা মাকে ডাকতে থাকে। অবশেষে দীর্ঘ অপেক্ষা পরিশ্রমের ফল পেয়েছে আশার। তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই স্বপ্ন পূরণের জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করেছে। শুধু একটা স্বপ্ন পূরণের জন্য কত কিছু ত্যাগ করেছে। ফাইনালি স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে সে। খুশিতে আত্মহারা হয়ে বাবা মাকে ডাকতে থাকে আশার। আশারকে এরকম করে বাবা মাকে ডাকতে দেখে ঘাবড়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা সোমা। সোমা স্বপ্ন একটা ঢুক গেলে
তারপর ভাবে ছোট সাহেব এরকম ভাবে ডাকছে কেন, এরকম ভাবে চিল্লাচ্ছে কেন, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি নাকি এই খামের জন্য ডাকছে। সুমা ভয়ে ভয়ে পিছনে কদম ফেলতে ফেলতে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আশারের ডাকে তার বাবা মা হন্তদন্ত হয়ে ছুটে আসে মেঘ দেখার জন্য কি হয়েছে। মিসেস রিমি চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আশার, এরকম করে ডাকছিস কেন? হ্যাঁ আশার, কি হয়েছে, এনি প্রবলেম? মিস্টার শ্রাবণ কপালে ভাঁজ ফেলে তারপর জানতে চায়। আশার বলল, গেস করো কি হতে পারে। আশার ভ্রু উঁচিয়ে বাবা মাকে বলে। মিসেস রিমি কপালে ভাঁজ পড়ে যায়, ভাবতে থাকে কি হতে পারে। আশারের চেহারাটার দিকে তাকিয়ে মনে হচ্ছে খুব ভালো কিছুই হবে, কিন্তু সেটা কি বলতে পারছে না। মিসেস রিমির সাথে মেঘ ভাবনার সাগরে ডুব দেয়। কি নিয়ে আশার এত খুশি? সকলের ভাবনার মাঝে মিস্টার শ্রাবণ বলে ওঠে, ফাইনালি তোমার এতদিনের অক্লান্ত পরিশ্রম সফল হতে যাচ্ছে, তাই না? তুমি তোমার স্বপ্ন পূরণের টিকিট পেয়ে গেছো। আশার মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়ায়। মিস্টার শ্রাবণ 2 হাত বাড়িয়ে আশারকে নিজের বুকে আহ্বান জানায়। আশার গিয়ে বাবাকে জাপটে ধরে। মিস্টার শ্রাবণ আশারের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কংগ্রেস মাই বয়, দোয়া করি উডবি ডক্টর থেকে ডক্টর আশার আহমেদ হয়ে গর্বের সাথে নিজের দেশের মাটিতে পা রাখো। আশার বলল, থ্যাঙ্কস বাবা। মিসেস রিমি এইবার আসল কাহিনী বুঝতে পারে। ছেলের কানাডা গিয়ে ডাক্তারি পড়ার সময় হয়ে গেছে। খুশি মনে এগিয়ে গিয়ে আশারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দোয়া করি বাবা, অনেক বড় ডাক্তার হও। বাবা মায়ের মুখ উজ্জ্বল করো আবারও। তুমি আমাদের কোনোদিনও নিরাশ করনি, এইবারও করবে না, এইটুকু ভরসা আমাদের আছে। আশার হাসি মনে তারপর মাকে জড়িয়ে ধরে। অন্যদিকে এই খবর পেয়ে মেঘ কি প্রতিক্রিয়া করবে বুঝতে পারছে না। আশার কানাডা চলে যাবে, পরক্ষণে কিছু একটা ভেবে খুশি হয়ে যায়। তার মানে আশার কানাডা চলে যাবে। আশার কানাডা চলে গেলে ওই মেয়েটার থেকে দূরত্ব বেড়ে যাবে। এই সুযোগে মেঘ এরকম একটা কাজ করবে যাতে দুজনের প্রেম হাওয়া গিয়ে একদম শেষ হয়ে যায়। আশারের জীবনে এবং মনে শুধু শুধু মেঘ রাজত্ব করবে আর অন্য কোনো মেয়ে না। মেঘ হবে আশারের মনের রানী। মেঘ কথাগুলো ভাবে আর মুচকি মুচকি হাসতে থাকে। ফ্লাইট কবে আশার? আশারের বাবা জানতে চায়। আশার বলল 15 দিন বাকি আছে আরো। আশারের কথায় মিসেস রিমি চিন্তিত সুরে বলে, এত অল্প সময়? গোছগাছের তো একটা ব্যাপার আছে নাকি? মিস্টার শ্রাবণ বলল, তোমাদের মেয়ে মানুষের এই একটা সমস্যা রিমি, 15 দিন আছে, কম মনে হচ্ছে তোমার? আমাদের এত সময় দরকার পড়ে না, এখন বললে আমরা এখনই বেরিয়ে যেতে পারবো। সময় তো লাগে তোমাদের, কোন ড্রেস পরবে, কি নিবে, কি সাজুগুজু করবে, এগুলো ভাবতে ভাবতেই তো তোমাদের 15 দিন চলে যায়। কথাগুলো বলে মিস্টার শ্রাবণ হুহা করে হাসতে থাকে। বাবার এরকম রসিকতা শুনে বাবার সাথে তাল মিলিয়ে আশারও হাসতে থাকে। মিসেস রিমি বাবা ছেলের দিকে কপট রাগ দেখিয়ে তাকায়, কিন্তু ওনার রাগকে কেউ পাত্তাই দেয় না। গা দুলে দুলে আরো রাগ বাড়িয়ে দেয়। আশার বাবা মায়ের সাথে কিছু সময় কাটিয়ে তারপর নিজের রুমে চলে আসে। রুমে এসে ফোন হাতে তুলে নেয়। এই খুশির খবরটা দোলনকে জানাতেই হবে। দোলনের কথা মাথায় আসতেই আশারের মনটা খারাপ হয়ে যায়। দোলনকে ছেড়ে চলে যেতে হবে এই ভেবে তার মনটা খারাপ হয়ে যায়। এটাও ভাবতে থাকে দোলন খবরটা শুনে কিরকম প্রতিক্রিয়া দেখাবে। কিছু একটা ভেবে আশার ফোনটা রেখে দেয়। ফোনে জানানো যাবে না, সবকিছু সামনাসামনি বলতে হবে। সামনাসামনি বলে তারপর দোলনের মতামত জানতে হবে। যদিও বা দোলন না বলে তাহলে আশার তো তা মানবে না, কারণ দোলন যেমন ভালোবাসা, ডাক্তারি হওয়া তার আরেকটা স্বপ্নের জায়গা। আশার ফোনটা হাতে নিয়ে দোলনকে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য বলে। পরের দিন আশার আগে আগে রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। বসে বসে কফি খাচ্ছে আর দোলনের জন্য অপেক্ষা করছে। দোলন রেস্টুরেন্টে প্রবেশ করে বেশ অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব সেটাই ভাবছে সে। আশার তার আগে এসে বসে আছে, যে সব সময় লেট করে, আজ কিনা দোলনের আগে এসে বসে আছে। বাহ! দোলন টেবিলের ওপর সাইড ব্যাগটা আওয়াজ করে রাখে, তারপর একটা চেয়ার টেনে বসে পড়ে। আশার চুপচাপ দোলনের কর্মকাণ্ড দেখছে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। এরকম ঘেমে থাকা দোলনকে দেখে আশারের চোখে অসাধারণ লাগছে। দোলনকে যতবার দেখে ততই যেন তার প্রতি ভালোবাসা বাড়ে। দোলন বলল, কি জনাব, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে শুনি? আশার বলল, সূর্য যেদিন থেকে প্রতিদিন ওঠে সেই দিক দিয়েই উঠেছে। আজ বুঝি সকালে জাগতে পারোনি, তাই আমাকে জিজ্ঞেস করছো? দোলন মুখ বাঁকায়। আমার আগে এসে বসে আছো যে, কোনোদিন তো আমার আগে আসতে পারোনি, সবসময় লেট, আজ হঠাৎ? আশার বলল, ভাবলাম অপেক্ষা করার স্বাদ কেমন হয় একটু চেখে দেখি, তাই আজ একটু আগে আগেই উপস্থিত হয়েছি বলে আশার একটা চোখ টিপ মারে। দোলন মুখ বাঁকিয়ে বলে, তা কিরকম টেস্ট পেলে? আশার বলল, টক ঝাল মিষ্টিতে তো সবকিছুর সংমিশ্রণে যেমনটা টেস্ট হয় ঠিক তেমন। দোলন বলল, ধুর। আশার বলল, এসব কথা রাখো, দোলন সিরিয়াস বিষয় নিয়ে একটা কথা বলা আছে, এর জন্য ডেকেছি, আজ প্রেম করার জন্য ডাকিনি তোমাকে, মুখটা গম্ভীর করে বলে আশার। দোলন আশারের কথায় ভ্রু কুঁচকে তাকায়। তার আগে কফির দরকার বলে ওয়েটারকে ডেকে তারপর কফি দেওয়ার জন্য বলে।
কফির দরকার ছিল না। দোলন বলল, আমি বাসা থেকেই খেয়ে এসেছি। আশার বলল, কফি খেলে কিছু হবে না। আশা শুকনো ঢোক গিলে বলতে শুরু করে, দোলন তুমি তো জানো আমার জীবনে একটাই লক্ষ্য, সেটা হলো ডাক্তার হওয়া। আমি জীবনে অনেক কষ্ট করেছি, অনেক স্যাক্রিফাইস করেছি যেন আমি সেই স্বপ্ন পূরণ করতে পারি। ফাইনালি সেই স্বপ্ন পূরণ করার টিকিট আমি পেয়ে গিয়েছি, কানাডায় গিয়ে ডাক্তারি পড়ার। দোলন বলল, ওয়াও, তুমি কি বলছো আশা, সত্যি? প্রফুল্লতার সাথে বলে দোলন। তারপর যখন মাথায় আসে আশার তাকে ছেড়ে চলে যাবে, মুহূর্তের মধ্যেই তার হাসি মিলিয়ে যায়, চোখ দুটো কেমন ছলছল করে ওঠে। দোলন বুঝতে পারছে না এখন কি করা উচিত তার, খুশি হবে নাকি মন খারাপ করে থাকবে। আশার দোলনের মুখের দিকে তাকিয়ে আছে, সে হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছে। টেবিলে রাখা দোলনের হাতটা আশার নিজের হাতের মুঠো নেয়। দোলন আশার দিকে তাকিয়ে শুকনো একটা ঢুক গিলে তারপর নিজেকে সামলে নেয়। এটা তো অনেক খুশির খবর আশার মাস, ফাইনালি তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি অনেক খুশি, অনেক 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 খুশি হয়েছি বলেই মুখে হাসি ফুটিয়ে তোলে। তারপর জিজ্ঞেস করে, কবে যাচ্ছ কানাডায় আশার? আশার বলল, আমার হাতে আর মাত্র 14 দিন সময় আছে। দোলন বলল, কি? আশার বলল, হ্যাঁ। দোলন বলল, এত তাড়াতাড়ি চলে যাবে? আশার বলল, কিছু করার নেই চাপা ফুল, যেতে তো হবেই তাই না, সেটা হোক এখন বা কিছুদিন পরে। দোলন বলল, আশার বলল, মন খারাপ করে দিলাম তাই না? মন খারাপ তো করারই কথা, কয়েকটা বছরের চাপা ফুল, দেখবে দেখতে দেখতে চলে যাবে। দোলন বলল, এমন ভাবে বলছো মনে হচ্ছে যে মাত্র কয়েকটা দিন। আশার এর কোনো প্রত্যুত্তর করে না, সে নিজেও জানে ভালোবাসার মানুষের থেকে দূরে থাকাটা যে কতটা কষ্টের। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না চাপা ফুল? আমি জানি এই অপেক্ষা জিনিসটা বড্ড বেশি কষ্টের, কিন্তু কিছু করার নেই, পারবে না আমার জন্য অপেক্ষা করতে? দোলন ছলছল চোখে আশার দিকে তাকিয়ে আছে। আশার এদিক ওদিক দৃষ্টি ঘুরে তারপর নিজেকে সামলে নিয়ে বলে, অবশ্য অপেক্ষা করা ছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। আমি রাখিও নি, তুমি চাও বা না চাও আমার জন্য তোমার অপেক্ষা করতেই হবে। শক্ত বাঁধনে বেঁধে নিয়েছি তোমাকে। দোলন বলল, আমি তোমার জন্য অপেক্ষা করবো আশার, কিন্তু তুমি বাইরে গিয়ে সুন্দরের রমণীদের দেখে আমাকে ভুলে যেও না। আশার বলল, পাগলি মেয়ে, তোমাকে ভুলে যাওয়ার সাধ্য আমার আছে নাকি? তারপর দোলন কিছু বলার জন্য আমতা আমতা করতে থাকে। আশার তা লক্ষ্য করে বলে, কিছু বলবে? বলো, কি বলতে চাও? দোলন বলল, বাড়িতে খালামণি আর সুমন ভাইয়াকে আমি কি বলবো আশার? ওনারা তো কয়দিন পরই আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল করে ছাড়বে। আশার বলল, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার খালামণি আমাদের ব্যাপারে সবকিছুই জানে। আশারের কথায় চোখগুলো বড় বড় করে ফেলে দোলন। দোলন বলল, কি বলছো তুমি আশার? খালামণি কিভাবে জানে? খালামণি জানে কিভাবে? কিভাবে জানতে পারলো তিনি? কিছু বলেনি তো আমাকে? কিছু বলেনি কেন? দোলনকে এমন উত্তেজিত হতে দেখে আশার বলে, রিল্যাক্স, এত হাইপার হচ্ছে কেন? তারপর একে একে সবকিছু খুলে বলে। দোলন মাথা নিচু করে বসে আছে, একটু পর পর চোখ মুছছে সে। আশার বলল, হে চাপা ফুল, তুমি কান্না কেন করছো? দোলন বলল, সরি আশার, আমার সম্পর্কে আগের থেকে কিছু না বলার জন্য। দোলনের কথায় আশার বলল, সরি বলার দরকার নেই, তুমি জানো এসব কিছু আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি, বুঝলে? আমার ফ্যামিলি নিয়ে তুমি টেনশন করো না, যাওয়ার আগে আমি ওদেরকে সব ব্যাপারে জানিয়ে যাব। দোলন মাথা নাড়ায়। এইদিকে আশারের বাড়িতে, হোয়াট, তুমি পাগল হয়ে গেছো? এরকম একটা চালচলহীন মেয়েকে নিজের লাইফের সাথে কিভাবে আনতে যাচ্ছ তুমি? মাথাটা তোমার খারাপ হয়ে গেছে নাকি? তাই এমন আবেল তাবল কথা বলছো? আবেগ দিয়ে দুনিয়া চলে না, বি প্র্যাকটিক্যাল। ওইসব মেয়ে সিম্প্যাথিক পাওয়ার জন্যই যোগ্য, ভালোবাসা না। বাইরে পড়াশোনা করতে যাচ্ছ, যাও, এসব সস্তা আবেগে এখন জড়াতে যেও না, পরে কিন্তু আফসোস করতে হবে। মেয়েটাকে টাকা পয়সা লাগলে তাকে দিয়ে এখান থেকে সরে এসো। মিসেস রিমি এক নাগারে কথাগুলো বলে থামে, হাঁপিয়ে গেছেন তিনি। আশার বসা থেকে উঠে দাঁড়ায়, একটা কাচের গ্লাস হাতে নিয়ে তারপর ফ্লোরে ছুঁড়ে মারে। গ্লাসটা ঝনঝন শব্দ করে একদম মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। খাবার টেবিলে নিজের মুষ্টিবদ্ধ করে একটা বাড়ি মেরে বলে, ব্যাস মা, অনেক বলেছো, আমার চাপা ফুলকে নিয়ে আর একটা কথাও বলবে না। আমি একটা বাজে কথাও সহ্য করব না। তোমার সাহস কি করে হয় এসব আজে বাজে কথা বলার? যাকে চিনো না জানো না, কোনোদিন দেখাওনি, তাকে নিয়ে এসব আজে বাজে কথা কেমন করে বলছো তুমি? মিসেস রিমি আশারের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ কোন আশারকে দেখছেন তিনি? আশারের চোখ দুটো আগুনের ফুলকির মতো লাল হয়ে আছে। খাবার টেবিলে বসে নিজের বাবা মাকে দোলনের কথা বলায় মিসেস রিমি এইসব বাজে কথাগুলো বলেছেন। আশার বলল, যদি লাইফে কাউকে বিয়ে করি তাহলে দোলনকেই করব। আমার জীবন সঙ্গী যদি কেউ হয় সেটা দোলনই হবে, আর কেউ না। তোমাদের জানানোর দরকার মনে করেছি তাই জানিয়েছি। এখন আমার ডিসিশন, তোমরা মানো অথবা না মানো তাতে আমার কিছুই যায় আসে না। আই ডোন্ট কেয়ার। খাবার টেবিলের পরিবেশ এখন থমথমে। মিসেস রিমি আশারের কথায় বসে চোখের পানি ফেলছেন। মেঘও নিশ্চুপ হয়ে আছে, মাথা নিচু করে বসে আছে, ওর মাথায় কিছু ঢুকছে না। মিস্টার শ্রাবণ এত সময় চুপ করে থেকে এবার মুখ খুললেন। তিনি বললেন,
তুমি কি চাইছো আশার? আশার বলল দোলনের সাথে এঙ্গেজমেন্টটা সেরে যেতে। আশারের বাবা বলল হুট করে এত কিছুর আয়োজন করা তো সম্ভব নয়। আশার বলল এত আয়োজনের তো প্রয়োজন দেখছি না, ঘরোয়াভাবে করলেই তো হবে। আশারের বাবা বলল তবুও লোক সমাজের একটা ব্যাপার আছে, আমাদের তো আর কম আত্মীয় নেই, মানুষ এটা ভালো চোখে দেখবে না। আমি একটা প্রস্তাব দিলে রাখবে? আশার বলল কি? আশারের বাবা বলল আপাতত তুমি কানাডায় যাও, তুমি ফিরে আসলে না হয় আমি তোমার পছন্দ করা মেয়ের সাথে ধুমধাম করে বিয়ে দিব। তোমার যদি পছন্দ হয় আর তুমি যদি সুখী হও তাহলে আমাদের ওই মেয়েকে মেনে নিতে কোনো আপত্তি নেই। মিস্টার শ্রাবণের কথা শুনে মেঘ বসা থেকে উঠে সেখান থেকে চলে যায়। মিসেস রিমি মিস্টার শ্রাবণের দিকে তাকিয়ে তিনি চোখের ইশারায় চুপ থাকতে বলেন। তিনি চুপ হয়ে যান। তুমি কি বলো আশার, আমাকে ভেবে জানাও। আশার কিছু সময় ভেবে তারপর বাবার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই হবে। দেশে সেই দোলনকে আমি বিয়ে করব। কথাগুলো বলে শ্রাবণ সেখান থেকে চলে যায়। মিসেস রিমি আর মিস্টার শ্রাবণ দুজনের মধ্যে কথা বলতে থাকে। রাতে দোলন আর আশার ফোনে একে অপরের সাথে কথা বলছে। এমন সময় মিসেস রিমি আশারের দরজায় নক করে। আশার বলল কামিন। মিসেস রিমি বলল কি করছো আশার? আশার বলল কিছু না। আশার মুখটা গম্ভীর করে উত্তর দেয়। আশারের মা বলল মায়ের সাথে রাগ করে আছো? আশার নিশ্চুপ। সরি বেটা, তখন হুট করে তুমি একটা মেয়ের কথা বলায় আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমার ওইসব বলা একদম উচিত হয়নি। তুমি তো জানোই তুমি আমাদের সব। তুমি জানো তোমার মা তোমাকে কত ভালোবাসে। তুমি যেটা ছোটবেলা থেকে চেয়েছো সেটাই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। এই ইচ্ছাটাও অপূর্ণ রাখবো না। আমার ছেলের পছন্দে ওই মেয়েকেই আমি আমার ঘরের বউ করে আনবো। আশার মায়ের দিকে তাকিয়ে বলে সত্যি? আশারের মা বলল হ্যাঁ বাবা। সরি আবারও। আশার বলল ইটস ওকে মা। মিসেস রিমি বলল তুমি নিশ্চিন্তে পড়াশোনা করতে যাও, আমি দোলনের খেয়াল রাখবো, সব সময় ওর খোঁজ খবর রাখবো, তোমার আমানত আমি পাহারা দিয়ে রাখবো। আশার বলল দোলন খুব ভালো মেয়ে। আশারের মা বলল আমার ছেলে পছন্দ করেছে, ভালো তো হতেই হবে তাই না? আশার বলল তখনকার জন্য আমি সরি, রাগের বসে জানি না কি উল্টাপাল্টা কথা তোমাকে শুনিয়ে দিয়েছি। আশারের মা বলল ব্যাপার না, আমিও একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আশার বলল তবুও আমার ওরকম করে চিল্লানো উচিত হয়নি তোমার উপর। আশারের মা বলল বাদ দাও সেসব কথা, দোলনের ফোন নাম্বারটা আমাকে দাও, হবু বৌমার খোঁজ খবর রাখতে হবে না। আশার বলল আমি এক্ষুনি টেক্সট করে দিচ্ছি। আশারের মা বলল ওকে। আশার মায়ের কথায় খুশি হয়ে যায়। সে এখন ভরসা পেল দোলনকে তার মা দেখে শুনে রাখবে। খুশি হলো কথাটা শুনে। আই লাভ ইউ মা বলে মিসেস রিমিকে জড়িয়ে ধরে। মিসেস রিমিও নিজের ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে খুশি মনে বলে আই লাভ ইউ টু মাই সান। আশারের সাথে কথা বলতে বলতে মিসেস রিমির চোখ যায় দরজার দিকে। তিনি দেখতে পান একটা ছায়া সরে যাচ্ছে সেখান থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চাপা ফুল গল্পের 6 নম্বর পর্বটা এখানেই এন্ড করা হলো। তো আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে কাজ করে প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে চাও, তারা সকলেই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো সকলেই জয়েন হয়ে যেও। আর আমরা প্রতিদিন রাত 8টায় টেলিগ্রামে লাইভে আসি। তো তোমরা যারা যারা আমাদের সাথে কথা বলতে চাও তারা সকলেই আমাদের সাথে কথা বলতে পারবে। আর লাইভে তোমরা বিস্তারিত জানতেও পারবে কি কাজ করানো হয়। যদি তোমরা না বুঝে থাকো তাহলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেল নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।